শুভ সময়ে প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ফোন আলাপ দ্বিতীয় পর্ব। আলাপ রূপের আগুন। শয়তান প্রশ্ন করছেন, বাংলাদেশে নারীদের রূপ ও সাজসজ্জা নিয়ে প্রায় গণ্ডগোল বাধে। টিপ, জিন্স, টপস, স্লিভলেস জামা এসবকে এখানে বেশ খারাপ চোখে দেখা হয়। কোনো নারী একটু সাজগোজ করে বাইরে বের হলে সমাজ তার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে। এটি কেন ঘটছে বলে মনে করেন? সমাজকে এ থেকে মুক্ত করার উপায় কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, একটু আগে তো আমি এ বিষয়ে আলোকপাত করেছি। মূল কারণটি এখানে ধর্মীয় কনজারভেটিজম। একজন নারী জিন্স পরলে আল্লাহর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারো কপালে টিপ আল্লাহর সিংহাসন ধসিয়ে দেয় না। একটি টি শার্ট বা গেঞ্জি আল্লাহকে রাগিয়ে দেয়, এমন কল্পনা আল্লাহর জন্য অবমাননাকর। আল্লাহর সন্ধান না পেয়ে যারা নিজেদের অপবিশ্বাসকে বিকল্প আল্লাহ হিসাবে মেনে নিয়েছেন, তারাই নারীর পোশাক আশাক, সাজগোজ এসব নিয়ে মাতামাতি করছে। কোথাও একটু সুন্দর পরিপাটি নারীর দেখা পেলে লাঠিয়ালগণ নিজেদের সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগছে। সম্ভবত তারা জানে তাদের বহিমণ্ডল ও অন্তর্মণ্ডলের মতোই কুৎসিত। ওখানে কোনো আলোর ছটা নেই। তাদের হৃদয় শ্রীহীন। তাদের চিন্তাভাবনা কৌমার্য বর্জিত। এ ব্যাপারটি তারা এক মুহূর্তের জন্যও ভুলতে পারে বলে মনে হয় না। তাদের যে জীবনযাপন, তার সাথে ক্ষুধা ও স্থলীপ্রধান প্রাণীদের বিশেষ কোনো পার্থক্য নেই। সাজসজ্জা মানুষকে আত্মপ্রত্যয়ী করে। মানুষের সাথে বনের বানরদের বড় তফাৎ হল, মানুষ বাহারি কাপড়-চোপড় পরতে পছন্দ করে। কোনো অনুষ্ঠানে গেলে সে সেজেগুজে যায়। এ সাজকর্মে নারী ও পুরুষ একই জিনিস ব্যবহার করে না, করার কথাও নয়। কারণ নারী ও পুরুষের দৈহিক গড়ন এক নয়। সৌন্দর্য প্রকাশের জন্য কে কোন উপকরণ ব্যবহার করবে, তা অনেকটাই নির্ধারিত হয় সাজগোজকারীর শারীরিক অবয়ব ও রং দ্বারা। একজন কৃষ্ণকায় মানুষের প্রসাধনীর সাথে একজন ফর্সা মানুষের প্রসাধনী মিলবে না। মোটা মানুষের কাপড়-চোপড় ও চিকন মানুষের কাপড়-চোপড় একরকম নয়। অঞ্চল ও সংস্কৃতি ভেদে সৌন্দর্য প্রকাশের উপকরণ ভিন্ন হতে পারে। ভারতবর্ষের নারীরা বিস্মৃত কাল থেকেই টিপ, কানের দুল, গলার মালা এই সৌন্দর্য বর্ধকগুলো ব্যবহার করে আসছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তনের ফলে এগুলোর সাথে যোগ হয়েছে সুগন্ধি, হেয়ার ডাই, ফোমযুক্ত ব্রাম, সানগ্লাস, প্লাগড আইশ্যাডো ইত্যাদি। এ বিবর্তন পুরুষদের বেলায়ও ঘটেছে, কিন্তু পুরুষদের রক্ষণশীল অংশটি নিজেদের সৌন্দর্য বর্ধক নিয়ে মাথা না ঘামিয়ে মাথা ঘামাচ্ছে নারীদের বিউটি প্রোডাক্ট নিয়ে। সম্প্রতি ঢাকায় এক পুরুষ পুলিশ এক নারী নাগরিকের টিপ পরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কাজে তিনি ব্যবহার করেছেন অশ্রাব্য পুরুষালী ভাষা, যা এখানে উচ্চারণ করা সম্ভব নয়। লোকটি মূলত ধর্মমাতাল, যিনি নজরুলের শাস্ত্রের অ্যালকোহল পান করে আত্মচ্যুত হয়ে গেছেন। এ এলাকায় ধর্মকে যতটা না ধর্ম হিসেবে পালন করা হয়, তার চেয়ে বেশি পান করা হয় মদ হিসেবে। মদরূপী পানযোগ্য ধর্মের সাথে আল্লাহর কোনো সম্পর্ক না থাকলেও নিয়মিত আল্লাহর নাম ভাঙিয়ে মাতালেরা চড়াও হচ্ছে নারীদের উপর। নারীদের কোনো অধিকার ও স্বাধীনতা তারা স্বীকার করছে না। নারীরা একটু আত্মপ্রত্যয়ী হয়ে চলাফেরা করবে, নিজের পছন্দমতো সঙ্গী খুঁজবে, আনন্দ উল্লাস করবে, এ বিষয়টি মাতালেরা কল্পনাই করতে পারছে না। কারণ প্রেমের চেয়ে ধর্ষণে তাদের অধিক আস্থা। মাতালদের অনুধাবন করা উচিত, মানুষের স্বাধীনতা ও অধিকার হরণ করে পৃথিবীতে কোনো ধর্ম বা রাজা টিকে থাকতে পারে না। নারীরা বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জের বাসিন্দা নয়, তারা আমাদেরই অংশ। পৃথিবীর ভরে আছে তাদের নারীছেঁড়া ধনে। ধর্মের নাম ভাঙিয়ে নারীকে পীড়ন করার চেষ্টা করলে মননশীল মানুষজন নারীর টানেই এর প্রতিবাদ করবে। আর নারীরা যদি আল্লাহর এতই অপছন্দের হতো,
নারীর সুখ যদি আল্লাহর নিকট এতই আপত্তিকর হতো, তাহলে তাদেরকে তিনি সৃষ্টি করলেন কেন? এ ব্যাপারটি মাতালরা ভেবেও দেখতে চায় না। মাতালদের ধারণা, তাদের নিজেদের তৈরি নিয়মকানুনই আল্লাহর তৈরি নিয়মকানুন। আল্লাহ তাদের নিয়মপত্রে সই করে রেখেছেন। একজন নারী টিপ পরলে আল্লাহ ক্ষেপে উঠবেন। এমন চিন্তা ইবলিসের সৈনিক ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব নয়। আমি আগেও বলেছি, মাতাল মানুষের বড় শত্রু তার নিজের কান ও চোখ। সে যা দেখে ও শোনে তাতেই বিশ্বাস স্থাপন করে। শোনার আড়ালেও যে শোনার মতো অনেক কিছু থাকতে পারে, দেখার আড়ালেও যে অদেখা অনেক বিষয় মাথা তুলতে পারে, এ বোধ ধর্মমাতালদের নেই। যদিও এরা দাবি করে যে আমরা আল্লাহর উপাসক, আল্লাহর বান্দা, কিন্তু এদের কাজকর্ম দেখলে মনে হয় এরা নিজেরাই বুঝি আল্লাহ। মানুষের পোশাক-আশাক ও চরিত্র নিয়ে তারা খুব আত্মবিশ্বাসের সাথে মতামত দেয়। কে কি পরবে ও খাবে এ বিচারে তারা আসমানের আল্লাহর অপেক্ষা করে না। আসমানের আল্লাহর উপর তাদের কোনো আস্থা নেই। যদি থাকত, তাহলে মানুষের পোশাক, ধর্ম, অধর্ম, কপালের টিপ এগুলো নিয়ে এরা মাথা ঘামাত না। যেহেতু তারা আসমানের আল্লাহর পরবর্তীতে জমিনের ইবলিসদেরকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, তাই যেকোনো মানুষ ও বিষয় সম্পর্কে মাতালেরা সহজেই নিপীড়নমূলক সিদ্ধান্তে পৌঁছতে পারে। মানুষকে অনুধাবন করতে হবে, আল্লাহর উপাসক যখন আল্লাহকে হৃদয়ে ধারণের বদলে আসমানে ফেলে রাখে, তখন ওই উপাসকের সাথে বুদ্ধিলুপ্ত পশুর কোনো পার্থক্য থাকে না। বাংলাদেশের দিকে তাকালে এ ব্যাপারটি সবচেয়ে বেশি নজরে পড়ে। অধিকাংশ মুসলিম এখানে আল্লাহকে হৃদয় থেকে মুছে আসমানে পাঠিয়ে দিয়েছেন। যিনি আসমানে থাকেন তাকে নিয়ে ভয়ের কিছু নেই। এত দূরে থেকে বাঙালি মুসলমানের ক্ষতি তিনি করতে পারবেন না। এ বিশ্বাস থেকেই বাঙালি ঘুষ খাচ্ছে, খাদ্যে ভেজাল মেশাচ্ছে, মিথ্যে বলছে, পণ্যের দাম বাড়াচ্ছে। ফেসবুকে মল্লযুদ্ধ করছে, মানুষকে বিপদে ফেলছে এবং ক্ষেপে উঠছে নারীর কপালে টিপ দেখে। তারা কিন্তু রাস্তায় পেট ভুকা মানুষ দেখলে ক্ষেপে উঠছে না। এক বোতল তেলের আশায় টিসিবির ট্রাক ধরে কেউ ঝুলে থাকলে তারা ক্ষেপে উঠছে না। হতাশায় কোনো ছাত্র আত্মহত্যা করলে তারা ক্ষেপে উঠছে না। সমাজ বা রাষ্ট্র খাদের দিকে ধাবিত হলেও তারা ক্ষেপে উঠছে না। তারা ক্ষেপে উঠছে শুধু নারীর সৌন্দর্য প্রকাশ পেলে। আলাপ আসমানি গজব। শয়তান প্রশ্ন করছেন, বাংলাদেশে আসমানি গজব নামে একটি কথা প্রচলিত আছে। অপছন্দের মানুষদের দুর্ভোগকে অনেকেই ঐশ্বরিক গজব ভেবে উৎফুল্ল হন। এ ব্যাপারটিতে একটু আলোকপাত করবেন কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, কিছুদিন আগে সুইডেনে লার্স ভিল্কস নামে এক কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন। একটি কল্পিত কার্টুন এঁকে তিনি এর নাম দিয়েছিলেন মুহাম্মদ। ভদ্রলোকের মৃত্যুকে বাংলাদেশে উদযাপন করা হয়েছে। যারা উদযাপন করেছে তাদের দাবি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকার উপযুক্ত শাস্তি হিসেবেই তিনি এমন মৃত্যু পেয়েছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বিভিন্ন ওয়াজ মাহফিলেও এ খবর ফলাও করে বর্ণনা করা হয়েছে। মুশকিল হল, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর নামের একজন জনপ্রিয় ইসলামী বক্তা ২০১৬ সালের ১১ই মে তারিখে একই রকম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তিনি ইসলাম ধর্মের কোনো অবমাননা কখনো করেছিলেন বলে আমার জানা নেই। কোনো কার্টুনও তিনি আঁকেননি। উদযাপনকারীদের উল্লাস আমলে নিলে আল্লাহ জনাব আবদুল্লাহ জাহাঙ্গীরের উপর কিসের প্রতিশোধ নিলেন, বা তাকে ও তার পরিবারকে কিসের শাস্তি দিলেন, তা আমার বোধগম্য নয়। আসলে দরিদ্ররা যখন ঈশ্বরের নাম নেয়, তখন দরিদ্রভাবেই নেয়। নানা তুচ্ছ ব্যাপারে তারা ঈশ্বরকে জড়িয়ে ফেলে। একজন সামান্য মানুষকে শাস্তি দিতে আল্লাহ পৃথিবীতে আয়োজন করছেন সড়ক দুর্ঘটনা। এর চেয়ে বড় আল্লাহ বিরোধী কথা কি হতে পারে? আমার মনে হয় এরা মুসলিম পরিচয়ের আড়ালে খ্রিস্টান ধর্মের অনুসারী, সম্ভবত সেইন্ট আগাস্টিনের বংশধর। পাপের কারণে মানুষ রোগ, শোকে ভোগে, দুর্ঘটনায় পতিত হয়, এমন তথ্য উদ্ভাবন করেছিলেন খ্রিস্টান গুরু অগাস্টিন। পৃথিবীর যা কিছু খারাপ
তার সবকিছুর জন্য তিনি দায়ী করতেন আদম হাওয়ার আদি পাপকে। তার দাবি ঈশ্বর খুব ভালো, কিন্তু আদম হাওয়া ঈশ্বরের নিষেধ অমান্য করে যে পাপ করেছিলেন, তার শাস্তি হিসেবেই পৃথিবীতে একের পর এক রোগবালাই ও ঝড়ঝঞ্ঝা আসছে। কর্মফল ধারণায় তাদের এতই আস্থা যে শত্রুর সামান্য দুর্ভোগকেও তারা নিজের পক্ষে ঈশ্বরের হস্তক্ষেপ বলে গণ্য করে। সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা গেলে বলা হয় মহিলাটির চরিত্র ভালো ছিল না। তবে কর্মফলবাদী বাঙালি তার নিজ রাষ্ট্র ও সমাজের দিকে কখনো এ দৃষ্টি নিয়ে তাকায় না। তার নিজের দুর্ভোগকে একবারও সে কর্মফল হিসেবে বিবেচনা করতে চায় না। বাঙালি কর্মফল হিসাব করে কেবল শত্রু ও প্রতিবেশীর দুর্ভোগের সময়, অর্থাৎ যাকে দেখতে পারি না, যিনি আমার চক্ষুশূল, তার বিপদ আপদকে উপভোগ করবই। এই হল বাঙালির কর্মফলবাদের উপসংহার। আরেকটি ঘটনা মনে পড়ছে। একবার এক ধর্মবিরোধী লেখক ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন। এ খবরে বকধার্মিকদের আনন্দ যেন ধরে না। কিছুদিন পর ওই লেখক একটি বিবৃতি দেন। বিবৃতিটি এখানে উদ্ধৃত করছি। জিহাদি ভাইয়েরা আমার অসুস্থতা নিয়ে কয়েকদিন যাবৎ চরম উৎসব করছেন। এটা ঠিক যে আমার উপর আল্লাহর গজব পড়েছে, ঠিক যেমন কয়ের উপর আল্লাহর গজব পড়েছিল। আমার আর কয়ের মধ্যে বিস্তর মিল। দুজনেই আমরা আরবি খ মাসের তারিখে জন্ম নিয়েছিলাম। ক নতুন বার্তা দিয়েছিলেন সমাজে, আমিও দিয়েছি নতুন বার্তা। ক নারীবাদী ছিলেন, আমিও নারীবাদী। ক একাধিক বিয়ে করেছিলেন, আমিও তাই করেছি। আমি শত্রুর ভয়ে রাতের অন্ধকারে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম, ঠিক যেমন ক শত্রুদের ভয়ে রাতের অন্ধকারে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আল্লাহ তাআলা আমার হাত পা ভেঙেছেন, এটা যেমন সত্যি, তেমনি তিনি কয়ের মুখের কিছু অঙ্গ ভেঙেছিলেন, এটাও সত্যি। শুধু তাই নয়, আল্লাহ ককে বিষ খাইয়ে অসহ্য যন্ত্রণা দিয়ে মেরেছেন। ৩ দিন পর্যন্ত কয়ের লাশ কবর পর্যন্ত দিতে দেননি। আমার লাশ অবশ্য অগ্রিম দান করা আছে মেডিকেল কলেজে, তাই সে লাশ পচবে না। এদিক থেকে আমার উপর আল্লাহর গজব কয়ের গজবের চেয়ে কিছুটা কম বটে। এই হল কর্মফল হাঙ্গামার অবস্থা। উপরের বিবৃতিতে ক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু কয়ের বিপথগামী ভক্তরা বিরোধী মতের একজন অসুস্থকে উদযাপন করতে গিয়ে প্রকারান্তরে কয়ের জীবনকেই উপহাস করেছেন। বাঙালি মুসলমানকে অন্যের দুর্ভোগ উদযাপনের গর্দশ সংস্কৃতি পরিহার করতে হবে। তৃতীয় লিফলেট, সতীত্বের সৌন্দর্য। সতীত্বের সৌন্দর্য উপভোগের আগে সতীত্ব বিষয়টি কী তা একটু অনুধাবন করা দরকার। সতীত্ব এক প্রকার ব্যাগ বা প্যাকেজ, যা ধর্মীয় রক্ষণশীল সমাজে নারীর চরিত্র হননের সবচেয়ে কার্যকর জীবাণুঅস্ত্র। এটি কেবল যোনিপথ দিয়ে পুংলিঙ্গ প্রবেশের ঘটনায় সীমাবদ্ধ নয়। এর ব্যাপ্তি, পরিধি ও বিস্তৃতি আমলে নিলে মনে হবে ভার্জিনিটি বা কুমারিত্ব এই প্যাকেজের অনেক উপকরণের একটি মাত্র। সতীত্ব নামক ব্যক্তিতে লুকিয়ে আছে আরও বহু বিড়াল, যা সমাজ আমাদেরকে জানাতে চায় না। বিষয়টি টের পাই যদি আমি ইংরেজি হেইমেন শব্দটির বঙ্গানুবাদের দিকে তাকাই। হাইমেনের বাংলা করা হয়েছে সতীচ্ছাদ পর্দা, যা একটি পর্দা বা পর্দা সদৃশ্য অঙ্গ, যাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সতীচ্ছেদ পর্দা নামে। নামটি কি নির্দেশ করে? নামটি মানুষকে বলে যে পর্দা ছেদ করলে সতীত্ব লঙ্ঘিত হয়, বা যে পর্দায় ছেদ পাওয়া গেলে বোঝা যাবে যে নারীটি তার সতীত্ব হারিয়েছে, সেটি সতীচ্ছেদ পর্দা। সতীচ্ছুত বেশ ভয়ানক ও সাংঘাতিক শব্দ। কারা কিভাবে এ শব্দ উদ্ভাবন করেছে আমি জানি না, কিন্তু মানুষের একটি বিশেষ গোষ্ঠী যে সতীত্বের ধারণাকে নারীর দৈহিক অর্গানের সাথে মিশিয়ে দিয়েছে, নারীর শরীরেই নারীর বিরুদ্ধে মামলার সাক্ষী খুঁজে বের করছে, এটি এখানে স্পষ্ট। ধর্মগুরুরা আবহমান কাল থেকেই সতী নারীর প্রশংসা ও অসতী নারীর নিন্দা করে আসছে। সৎ ও সতী, অসৎ ও অসতী
এ ৪টি শব্দ একই পরিবারের। শব্দগুলো পাশাপাশি উচ্চারণ করলে টের পাই, সতী ও অসতী হল সৎ ও অসতের স্ত্রীলিঙ্গ। ফলে কোনো নারী অসতী, এটি দিয়ে সমাজ মূলত বোঝাতে চায় যে নারীটি কেবল অকুমারীই নয়, বরং সামগ্রিকভাবেই সে দুশ্চরিত্রা ও অসৎ। ভাষার মাধ্যমে মানুষকে কলঙ্কিত করার এই এক অনন্য নজির। সুতরাং বলা যায়, সতীত্ব ধারণাটি নারীর চরিত্র হননের এক কার্যকর পারমাণবিক অস্ত্র। কোনো নারী সতী নয় এমন সন্দেহে একবার পোষণ করা গেলে ওই নারীকে মানুষ বলে স্বীকার করার আর প্রয়োজন পড়ে না। নারীটির একটি তাৎক্ষণিক ডিহিউম্যানাইজেশন ঘটে, অর্থাৎ তার মানবিক গুণাবলী ও মৌলিক অধিকারসমূহ এক মুহূর্তেই ভেঙে পড়ে। আমি এই বিষয়টির নাম দিয়েছিলাম অ্যানিম্যালাইজেশন বা পশুকরণ। কাউকে মানুষ থেকে একবার প্রাণী বা পশুতে পরিণত করা গেলে, বা কাউকে মনে মনে মানুষের পরিবর্তে গবাদি পশু হিসেবে কল্পনা করতে পারলে, তার সাথে যে কোনো অন্যায় ও অবিচার করা সহজ হয়ে যায়। বাংলাদেশে সিনেমা শিল্পীর নারীদের প্রতি সমাজ এ ধরনের মনোভাব পোষণ করে থাকে। তারা কোনো অন্যায়ের শিকার হলে সমাজ ধরে নেয় এটি তার প্রাপ্য, কারণ সে সতী নয়, বেশ্যা। সমাজ সেনাদের মনোভাব যে নারী আমার নয়, তাকে আপন করে পাওয়ার সুযোগ আমার নেই, সে নারী অবশ্যই দুশ্চরিত্রা। পরিমণি নামক এক অভিনেত্রীর বেলায় এমনটি আমি লক্ষ্য করেছিলাম। ভদ্রমহিলা যখন গ্রেপ্তার হয়েছিলেন, তখন সমাজ বিপুল উৎসাহে তার চরিত্র হনন করেছিল। তাকে আখ্যা দেয়া হয়েছিল রাতের রানী। অবস্থাদৃষ্টে মনে হয়েছিল বাংলাদেশে বাস করছেন অসংখ্য ছোট ছোট আল্লাহ, যারা সকলেই অপছন্দের মানুষদের গায়েব জানেন। কেউ যখন এ অঞ্চলে অসতী নারী কল্পনা করেন, তখন মনে মনে দেখতে পান নারীটি নানা পুরুষের সাথে ঘুমোচ্ছে, সঙ্গম করছে বা লিপ্ত হচ্ছে সিনালিতে। বিষয়টি গড়চিন্তার সাধারণ পুরুষরা সহজভাবে নিতে পারে না, কারণ কল্পনায় যে কোনো আকর্ষণীয় নারীকেই তারা নিজের করে পেতে চায়। এটি তো সম্ভব নয়। সমাজের সব আকর্ষণীয় নারীকে কি একজন পুরুষের পক্ষে পাওয়া সম্ভব? সম্ভব নয়। এজন্য তারা যৌন হিংসায় আক্রান্ত হয়ে রোধ করতে চায় নারীদের সঙ্গম। এ রোধকাণ্ডের অংশ হিসেবেই উদ্ভব ঘটেছে সতীত্ব ধারণাটির। কারণ এটি নিয়ে নারীকে খুব কার্যকরভাবে ভয় দেখানো যায়। যেহেতু কোনো মানুষই সামাজিক তিরস্কারের মুখোমুখি হতে চায় না, তাই নারীরাও বিষয়টি সহজেই মেনে নেয়। তারাও বিশ্বাস স্থাপন করে সতীত্বে, ভাবে যে করেই হোক সতীত্ব বজায় রাখতে হবে। কিন্তু এতে বিশেষ লাভ হয় না। যাদের ভয়ে নারীরা সতীত্ব বজায় রাখতে চায়, তারাই তাদেরকে অবিশ্বাস করে, চরিত্রে কালিমা লেপন করে। চলাফেরা একটু ধর্মসম্মত না হলেই রব ওঠে মেয়েটি নষ্টা, তাকে বিয়ে করা যাবে না। বিয়ের আগে কোনো নারী অন্য পুরুষের সাথে মিলিত হয়েছে কিনা, বা স্বামী ছাড়া আর কারো হাতে তার সতীত্ব বিসর্জন ঘটেছে কিনা, এটি বাঙালি নিশ্চিত হতে চায়। স্বামী তার প্রথম বীর পুরুষ কিনা তা যাচাই করার নানা কবিরাজি পদ্ধতি বাঙালি আবহমান কাল থেকে চর্চা করে আসছে। কোনো নারী সারা জীবন স্বামীর জন্য অপেক্ষা করে আছে, এমন কল্পনা বাঙালি পুরুষকে খুব সুখ দেয়। এ সুখ পাকাপোক্ত করতে সে খুঁজতে থাকে সতীত্ব পরীক্ষার নতুন নতুন উপায়। এ উপায় সন্ধান প্রক্রিয়ায় শাপে বর হয়ে দেখা গিয়েছে নারীদের একটি অঙ্গ। অঙ্গটির নাম হাইমেন। তবে সতীত্ব ধারণার সাথে হাইমেন আদৌ সম্পর্কযুক্ত কিনা, এটি একটি গুরুতর প্রশ্ন। হাইমেনের বাংলা হিসেবে সতীচ্ছদ পর্দা উপযুক্ত কিনা, এ বিষয়টিও খতিয়ে দেখা দরকার। হাইমেন কি? হাইমেন এক প্রকার পাতলা পর্দা সদৃশ দেয়াল, যেটি যোনিপথে ধুলাবালি, অনাকাঙ্ক্ষিত বস্তু, জীবাণু ও অন্যান্য ফরেন বডি ঢুকতে বাধা দেয়। মানুষ যখন জঙ্গলে ছিল, তখন তার কাপড়-চোপড় ছিল না। তখন যোনিপথের সুরক্ষায় এই হাইমেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এ ভূমিকা অঙ্গটি এখনও পালন করছে। তবে হাইমেনের আকৃতি সব নারীতে একরকম নয়। এর পুরুত্বেও ভিন্নতা আছে। বাঙালির ধারণা এটি বুঝি ঢাকনা সদৃশ কোনো নিচ্ছিদ্র পর্দা। আসলে তা নয়।
শিশুকাল থেকেই এটির মাঝখানে প্রবেশযোগ্য দরজা থাকে। একেবারে নিচ্ছিদ্র হাইমেন অতি বিরল ঘটনা, বরং নিচ্ছিদ্র হাইমেন এক ধরনের অসুখ। হাইমেন দ্বারা কারো যোনিপথ একেবারে বন্ধ হয়ে থাকলে তার মাসিকের স্রাব বের হতে পারবে না। এজন্য কোনো মেয়ে নিচ্ছিদ্র বা ইমপারফোরেট হাইমেন নিয়ে জন্মালে সেটিকে সার্জারির মাধ্যমে ছিদ্র করে দিতে হয়। বাঙালি উন্মাদরা এরকম ইমপারফোরেট হাইমেন পেলে ভাববে, আমার স্ত্রী তো আল্লাহ অনেক সতী। একটি গবেষণাপত্রে দেখলাম প্রতি হাজারে মাত্র ১ থেকে ২ জন শিশু নিচ্ছিদ্র বা ইমপারফোরাইট হাইমেন নিয়ে জন্মায়, এবং এটি এক প্রকার জন্মত্রুটি যা চিকিৎসাযোগ্য। চিকিৎসা না করালে এ থেকে দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা। বীরপুরুষের আঘাতে হাইমেন ফেটে রক্ত বের হয়, এটি একটি কাকতালীয় মূর্খতা, গ্রাম্য কুসংস্কার। ব্যাপারটি থেকে কিছু মানুষ ধর্ষকামী আনন্দ নিতে চায়। দেবোরাহ রজার্স ও মার্গারেট স্টার্ক তাদের গবেষণায় দেখিয়েছেন, প্রথম সঙ্গমে রক্তপাতের ঘটনা অত্যন্ত বিরল। এটি সচরাচর ঘটে না। রক্তপাত নানা কারণে ঘটতে পারে, এবং এটি মোটেই হাইমেন ফেটে রক্তপাত নয়। হাইমেন জন্ম থেকেই ফাটা বা দরজাযুক্ত থাকে। এটিকে নতুন করে ফাটানোর কিছু নেই। ডেভিড ভাইজের এক গবেষণায় দেখলাম, প্রথম সঙ্গমে রক্তপাতের প্রধান কারণ মূলত ভয়, শঙ্কা, উত্তেজনা ও লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক রসের অনুপস্থিতি। আবার অনেক নারীর হাইমেনের ছিদ্র ছোট থাকে, বা তাদের হাইমেনের দেয়াল পুরো থাকে। এরকম নারীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমনকি সহস্রতম সঙ্গমেও ব্যথা এবং রক্তপাত হতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিছু গবেষণায় দেখা গেছে হাইমেন ফেটে যাবে এই কুসংস্কারে বিশ্বাস করার কারণে অনেক নারীর প্রথম সঙ্গমে ব্যথা ও রক্তপাত হয়েছে। কারণ কাল্পনিক ভয়ে তারা সঙ্গমে সাড়া দিতে পারেনি, ফলে যোনিপথ পিচ্ছিল হয়নি। কিন্তু এই পিচ্ছিল হোক বা না হোক, যোনিপথে সঙ্গমের জন্য প্রস্তুত হোক বা না হোক, বীর গর্ধবগণ তাদের কার্যক্রম চালিয়ে গেছে এবং ঘর্ষণে রক্তাক্ত করেছে যোনিপথের দেয়াল। কোনটি স্বাভাবিক ও কোনটি অস্বাভাবিক তা বাঙালি শনাক্ত করতে পারছে না। তাদের যৌন শিক্ষা নেই বললেই চলে। প্রথমত, প্রথম সঙ্গমে রক্তপাত হবে এই অত্যন্ত অস্বাভাবিক ও বিরল ব্যাপারটিকে তারা ধরে নিয়েছে স্বাভাবিক প্রত্যাশা হিসেবে। সঙ্গমে রক্তপাত যে একটি বড় অসুস্থতা ও দুর্ঘটনার লক্ষণ, এটি বাঙালি ভাবতেই চায় না। সমাজকে অনুধাবন করতে হবে সতীত্ব বা কুমারিত্ব এ বিষয়গুলোর সাথে হাইমেনের কোনো সম্পর্ক নেই। হাইমেন হল নারীর যোনিপথের একটি সুরক্ষা যন্ত্র মাত্র। এটিকে সতীত্ব শনাক্ত করার অস্ত্র বানিয়েছে বাসর রাতে বউয়ের হাত পা বেঁধে সঙ্গম করার লোকেরা। নারী বিষয়ক আরামদায়ক কুসংস্কারিতে বিশ্বাস স্থাপন করা পুরুষদের জন্য খুব সহজ ও সুবিধাজনক। এতে নারীকে সারাক্ষণ যৌন ব্যাপারে ভয়ের ভেতর রাখা যায়। একজন ভীতু নারীর সাথে সঙ্গম করতে বাঙালি পুরুষগণ এত মরিয়া কেন, এটি আমার বুঝে আসে না। ব্যাপারটি কি তাদের কোনো অবচেতন ভয়ের দিকে ইঙ্গিত করে? তারা কি জেনে গেছে নারী ভয় না পেয়ে যদি প্রাকৃতিকভাবে সম্পূর্ণ সাড়া দেয়, তাহলে বীরপুরুষদের বিপদ ঘটতে পারে? এজন্যই কি তারা দরজাযুক্ত হাইমেনের বাংলা করেছে সতীচ্ছেদ পর্দা? হাইমেনের বাংলা হিসেবে সতীচ্ছেদ পর্দা কথাটি আমার আশা আর ব্যবহৃত হবে না। এ ধরনের সেক্সিস্ট অনুবাদ মানুষের জন্য অত্যন্ত অবমাননাকর। আমি হাইমেনের নতুন বাংলা প্রস্তাব করছি সুরক্ষামুখ। মানুষের চিন্তা চেতনার ভাষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাষা যদি বিকৃত হয়, তাহলে চিন্তায় বিকৃত আসে। মানুষ মূলত ভাষার অবকাঠামো। যার ভাষা উন্নত, তার চিন্তাও উন্নত। বাংলা ভাষাকে সেক্সিস্ট শব্দভাণ্ডার থেকে মুক্ত না করলে বাঙালির চিন্তা ভাবনা হতে নারী বিদ্বেষ, পুরুষ বিদ্বেষ এ বিষয়গুলো তাড়ানো যাবে না। ফোন আলাপ, তৃতীয় পর্ব। আলাপ, পবিত্র পুরুষ। শয়তান প্রশ্ন করছেন, সতীত্বের সৌন্দর্য লিফলেটে আপনি পুরুষদের সতীত্বের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমি জানতে চাচ্ছি, সতীত্বের ধারণাটি যেভাবে নারীদের উপর চাপানো হয়, সেভাবে পুরুষদের উপর চাপানো হয় না কেন? জিব্রাইল উত্তর দিচ্ছেন,
যে ছুরি আপনি অন্যকে বধের জন্য তৈরি করেছেন, সে ছুরি দিয়ে নিজের গলা কাটতে রাজি হবেন কি? হবেন না। সতীত্বের ধারণাটি এক প্রকার ছুরি এবং এ ছুরি তৈরি করেছে পুরুষরা। ফলে অনিবার্যভাবে কোনো মানুষ সতী কিনা এ প্রশ্ন কেবল নারীদের বেলায় ওঠে, পুরুষদের বেলায় ওঠে না। কোনো পুরুষ সতী কিনা এ নিয়ে সমাজ মাথা ঘামায় না। আবহমান কাল থেকেই সতীত্বের ছুরিকা মেয়েদেরকে ঘায়েল করা হচ্ছে। বাংলাদেশের সমাজ পুরুষ শাসিত। এ সমাজে প্রায় সব প্রথাই পুরুষদের সৃষ্টি করা। প্রথাগুলো নির্মাণে তারা খুব সতর্কতা অবলম্বন করেছে, যেন কেবল এগুলো বেছে বেছে নারীদের জীবনকেই পর্যদস্ত করে। কোনো নারী কি এখানে পুরুষদের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে? সতী নয় এ অজুহাতে নারীরা কি এখানে পুরুষদের চরিত্র হনন করতে পারবে? পারে না। সমাজ যে প্রচণ্ডতা নিয়ে একজন নারীকে দুশ্চরিত্রা বলে, সে প্রচণ্ডতা নিয়ে কোনো পুরুষকে কি এখানে দুশ্চরিত্রা বলা হয়? হয় না। পুরুষ মানুষ একটু আধটু বদমাশি করবে, এ কথা সমাজ প্রকাশ্যেই স্বীকার করে। সমাজের যে কাঠামো এ অঞ্চলে গড়ে উঠেছে, তার প্রতিটি ইট, প্রতিটি খুঁটি পুরুষদের তৈরি। নারীদের কোনো অংশগ্রহণ এতে নেই। এই যে সতীত্বের ধারণা, সমাজসেনারা কি কখনো ভেবে দেখেছেন যে একজন নারী তার কুমারিত্ব তখনই হারায় যখন সংশ্লিষ্ট পুরুষটিও কুমারিত্ব হারায়? কুমারিত্ব বিসর্জন এটি কোনো একপাক্ষিক ব্যাপার নয়। পুরুষের সাহায্য ছাড়া কি একজন নারীর পক্ষে একা একা কুমারিত্ব বিসর্জন দেওয়া সম্ভব? সম্ভব নয়। কিন্তু সমাজ এগুলো ভাবতে চায় না। সমাজওয়ালারা একটু চিন্তা করলেই টের পেত, কোনো নারী কুমারী নয় এর অর্থ হল নারীটির সাথে যে পুরুষ সঙ্গম করেছে সে পুরুষটিও আর কুমার নয়। প্রতিটি অকুমারী নারীর বিপরীতে রয়েছে একজন করে অকুমার পুরুষ। এ চিন্তা শক্তিশালী হলে সমাজে সতীত্ব নামক চরিত্র হননকারী প্যাকেজের উদ্ভব ঘটত না। এজন্য বলব, সতীত্ব ও কুমারিত্ব দুটি ধারণাকেই সমাজ থেকে একেবারে বিলুপ্ত করে দিতে। যৌনতা একটি প্রাকৃতিক আচরণ। এ আচরণকে সতীত্ব নামক ভূতের মাধ্যমে ভয় দেখিয়ে বিকৃত করা উচিত নয়। একজন মানুষ কুমার নাকি অকুমার এটি জেনে আমাদের কি লাভ হবে? এতে কি সমাজ বা মানুষের কোনো উপকার হয়? হয় না। উল্টো বিশৃঙ্খলা বাড়ে এবং মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমি অবাক হই, মানুষের আনন্দ ও সুখ বাড়াতে যে সমাজ কোনো তৎপরতা দেখায় না, সে সমাজ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে কতই না তৎপর। যেখানে খোঁজ নেওয়া উচিত মেয়েটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ কিনা, সেখানে প্রশ্ন করা হচ্ছে মেয়েটি সতী কিনা। বিয়ের আগে সমাজ মেয়েটির কুমারিত্ব সম্পর্কে নিশ্চিত হতে চায়। সন্তান উৎপাদনের জন্য কুমারিত্ব কি কোনো অপরিহার্য বিষয়? নিশ্চয়ই নয়। তাহলে সমাজ নারীদের ব্যাপারে এ সন্দেহ পোষণ করে কেন? কারণ এ সমাজ অপমানকামী সমাজ। মানুষকে অপমান করে সমাজ সেনারা খুব আনন্দ পায়। কাউকে আকার ইঙ্গিতে একটু অপদস্থ করা গেলে, তার চরিত্রে কোনো কাল্পনিক কালিমা লেপন করতে পারলে এ অঞ্চলের বাসিন্দারা অনুভব করে হর্ষপুলক। সমাজের আরোপ করা সকল ক্ষতিকর স্টিগমা হতে মানুষকে শৈশব থেকেই দূরে রাখতে হবে। সমাজের কাজ সুখের বিকাশ ঘটানো। মানুষের সুখ ও আনন্দের পথে যে সমাজ কাঁটা বিছায়, সে সমাজ মূলত মহানবীর গল্পের ওই ঈর্ষাকাতর বুড়ি। এ বুড়ির ফাঁদে পুরুষরা পা দেবে কেন? তাদেরকে বুঝতে হবে, যৌনতার সাথে পবিত্রতার সম্পর্ক নেই। সতী নারী হল পবিত্র নারী, এ ধরনের কথা এক প্রকার আষাঢ়ে ভাবনা। পবিত্র পুরুষ যতখানি অলিক কল্পনা, পবিত্র নারীও ঠিক ততখানি রোমান্টিক জল্পনা। সমাজকে কল্পচৈতন্য থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি যেন সিসিটিভির মতো না হয়, এটি নিশ্চিত করতে হবে। আলাপ, অবাধ মেলামেশা। শয়তান প্রশ্ন করছেন, আপনি বলছেন সতীত্ব বা কুমারিত্বের ধারণা সমাজ থেকে একেবারে বিলুপ্ত করে দিতে। কিন্তু এটি করলে কি নারী পুরুষের অবাধ মেলামেশা বৃদ্ধি পাবে না? বিবাহ বহির্ভূত সম্পর্ক সমাজে বেড়ে যাবে না? জিব্রাইল উত্তর দিচ্ছেন, আচ্ছা, আপনারা যে হুটহাট অবাধ মেলামেশা কথাটি ব্যবহার করেন, এই অবাধ মেলামেশা জিনিসটা আসলে কি?
কেউ তার পছন্দের নারী বা পুরুষের সাথে একটু ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে, নির্বিঘ্ন সঙ্গ উপভোগ করছে, হাঁটাচলা করছে, রিকশায় চড়ছে। কেউ এতে বাধা দিচ্ছে না, এই তো। এতে আপনার আমার অসুবিধাটা কোথায়? সমাজের অসুবিধাটা কোথায়? একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ইচ্ছে অনুযায়ী অন্য মানুষের সাথে মিশবে, কথা বলবে, গল্প করবে, যেখানে খুশি সেখানে যাবে। এটা তো তার সাংবিধানিক অধিকার। শুধু সাংবিধানিক নয়, আমরা যে মানুষের ন্যাচারাল রাইটস এর কথা বলি, প্রাকৃতিক বা জন্মগত অধিকারের কথা বলি, এটা তো সেই অধিকার। এই অধিকার যদি অতীতে কেউ বাধাগ্রস্ত করত, আমাদের দূর অতীতের পূর্বপুরুষরা যদি স্বাধীনভাবে একে অন্যের সাথে মেলামেশার সুযোগ না পেত, তাহলে কি আমরা পৃথিবীতে টিকে থাকতাম? থাকতাম না। বাংলাদেশ তো ইউডিএইচআর এর সিগনেটারি পার্টি। মানুষের ফ্রিডম অব মুভমেন্টকে বাংলাদেশে দস্তখত করে স্বীকৃতি দিয়েছে। যে রাষ্ট্র ইউডিএইচআর এ বর্ণিত মানুষের মৌলিক অধিকারগুলো রেটিফাই করেছে, সে রাষ্ট্রের সমাজ নারী-পুরুষের অবাধ মেলামেশা নিয়ে এত উদ্বিগ্ন কেন? এ উদ্বেগের উৎস যে সমাজের বাসিন্দাদের লুকায়িত যৌন হিংসা, তা বুঝতে কি আপনার অসুবিধা হয়? আর অবাধ মেলামেশা মানে কি অবাধ সঙ্গম? আমার বুঝে আসে না। এদেশের মানুষের মগজে সারাক্ষণ সঙ্গম টগবগ করে নাকি? কোনো পার্কে ২ তরুণ-তরুণী নির্জনে গল্প করছে। এর অর্থ কি তারা ওখানে অবাধে সঙ্গম করছে? এদেশে তরুণ-তরুণীরা হোটেলে গেলে প্রশ্ন করা হয়, "আপনারা কি স্বামী-স্ত্রী?" এটা কি ধরনের অসভ্যতা? মধ্যবয়সী বা বুড়ো বয়সী কাউকে কিন্তু এ প্রশ্ন করা হয় না। সমাজ ধরেই নিয়েছে বয়স্ক পুরুষদের সাথে কোনো নারী পাওয়া গেলে সে নারী নিঃসন্দেহে তার স্ত্রী। কিছুদিন আগে আমার এক বন্ধু বউ নিয়ে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়ে বিপদে পড়েছে। তরুণ এ দম্পতিকে কোনো হোটেলই রুম ভাড়া দিতে চাচ্ছিল না। শেষে বাড়ি থেকে কাবিনের স্ক্যান্ড কপি নিয়ে সে হোটেলে উঠেছে। কোনো আধুনিক সভ্য সমাজে এটি কল্পনা করা যায়? আমাদের সমাজ এত দাতাল কেন? মানুষকে কামড় দেওয়ার জন্য এটি সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। আমি চাই ওষ্ঠযুক্ত সমাজ, যেটি দাঁতযুক্ত সাপের মতো সারাক্ষণ ফোঁস-ফোঁস করবে না। আমাদের পর্যটন শিল্পের যে বেহাল দশা, তার মূল কারণ এই সমাজ। এরকম সাপের মতো সমাজে পর্যটনের বিকাশ ঘটে না। বিকাশ ঘটে ছুটিতে হুমড়ি খেয়ে পড়া ও সংস্কৃতির। একটু ছুটি পেলেই মানুষ পাল বেঁধে কক্সবাজার গিয়ে দাপাদাপি করছে। সবকিছু এখানে কর্দমাক্ত ও পুজসিক্ত হয়ে উঠছে। রাস্তাঘাট অপরিচ্ছন্ন, যৌন সংস্কৃতিও কদাকার। আর বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে সতীত্বের ধারণা কি সম্পর্ক, তা বুঝতে পারছি না। কোনো নারী সতীত্ব হারানোর ভয়ে আড়ষ্ট হয়ে থাকলে কি আমাদের খুব সুবিধা হয়? রিপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার কি ভালো জিনিস? এটি যে নারীর শরীর ও মনে নানা জটিল রোগের সৃষ্টি করে, এ খেয়াল কি সমাজ রাখছে? এ ধরনের ভয়ের পরিবেশে যে নারী বড় হয়, তার বিবাহোত্তর জীবন কি সুখের হয়? আমার অনুমান, এদেশের প্রায় ৯০% নারী বিয়ের পর প্যাসিভ পার্টিসিপ্যান্টের জীবন অতিবাহিত করে। স্বামীর মতো অ্যাক্টিভ পার্টিসিপ্যান্ট তারা হতে পারে না। কারণ নারীদের জন্য একটি স্টিমুলেটিং ও আনন্দঘন বয়ঃসন্ধিকাল এ সমাজ নিশ্চিত করতে পারেনি। গ্রাম ও শহর উভয় অঞ্চলেই এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অ্যারেঞ্জড ম্যারেজ প্রথাটি তো কেবলই বাচ্চা উৎপাদনের কারখানা হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই যে চারপাশ ভরে উঠছে ফ্রয়েডের রোগীদের দ্বারা, এটি কি কোনো ভালো লক্ষণ? বিয়ের জন্য যে একটি প্রস্তুতি পর্ব থাকা দরকার, সমাজে নারী পুরুষদের সুস্থ মেলামেশা যে চালু রাখা দরকার, এ ধারণাটিই তো আমাদের সমাজে নেই। হুট করে ধরে একদিন বিয়ে দিয়ে দাও, এটি কোনো কথা? গ্রাম অঞ্চলে এর ভুক্তভোগী কোটি কোটি। মেয়েরা অকালে ও বিনা প্রস্তুতিতে গর্ভধারণ করতে গিয়ে মারা যাচ্ছে, পতিত হচ্ছে নানা অসুখে। নিয়মিত দাঁত না মাজা অপরিচিত বিড়ি-খোকেদের সাথে তাদেরকে এক বিছানায় ঘুমোতে হচ্ছে। বাবার বাড়িতে আদর যত্নে বড় হওয়া মেয়েরা স্বামীর বাড়িতে গিয়ে ছোট হচ্ছে অনাদরে, অবহেলায়।
এগুলো কি প্রতিরোধ করা উচিত নয়? আর বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রাচীনকাল থেকেই মানুষের সমাজে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সতীত্ব ধারণার বিলুপ্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। সতীত্বের ভয় দেখিয়ে এটিকে গোপন ও বিকৃত করে মাত্র। বৈধ ক্রিমিনাল স্যাংশন দ্বারা নিষিদ্ধ নয়। এমন যেকোনো সম্পর্কই অবাধ ও অবিকৃত হওয়া উচিত। কোথাও ঘনিষ্ঠ নারী পুরুষ দেখলেই সমাজের হামলে পড়া ঠিক নয়। কারো কোনো আচরণ যদি পাবলিক ইন্টারেস্টের সাথে সাংঘর্ষিক হয়, যেমন পাবলিক প্লেসে এক্সপ্লিসিট নুডিটি, তাহলে সেটিকে ক্রিমিনাল স্যাংশনের মাধ্যমে রেগুলেট করা যেতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই সামাজিক বীরপুরুষদের লেলিয়ে দেওয়া যাবে না। কারণ আমরা অ্যানার্কিক সমাজে বাস করছি না। হ্যাঁ, সমাজ বিয়েকে উৎসাহিত করতে পারে, এতে আমি আপত্তি করছি না। পরিবার গঠনের জন্য বিয়ে একটি ভালো প্রতিষ্ঠান। কিন্তু কেউ বিয়ে না করতে চাইলে তাকে বিয়ে করতে বাধ্য করা যাবে না। নানা কারণে মানুষ বিয়ে করা থেকে বিরত থাকতে পারে। তাই বলে বিয়ে ছাড়া সে কারো সাথে ঘনিষ্ঠ হতে পারবে না, সমাজের এমন মনোভাব আপত্তিকর। আর বিয়েকে বাংলাদেশে যেভাবে কঠিন করে তোলা হয়েছে, তাতে তো মনে হয় সমাজ নিজেই চায় না যে ছেলেমেয়েরা বিয়ে করুক। সমাজ যদি বিয়েতে বিশ্বাস করত, তাহলে বিয়ে প্রথাটিকে সহজ করার উদ্যোগ নিত। মেয়ে বিয়ে দিতে গিয়ে অনেকেই এখানে নিঃস্ব হয়ে পড়ছেন, ঋণগ্রস্ত হচ্ছেন। মুখ রক্ষা বা সমাজ রক্ষার নামে আয়োজন করতে হচ্ছে নানা অপ্রয়োজনীয় অনুষ্ঠান। ছেলেরা স্বর্ণালঙ্কার ও কাবিনের টাকা জোগাড় করতে গিয়ে বুড়ো হয়ে যাচ্ছে। এই অবস্থায় তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবে, এটি স্বাভাবিক। আমার গ্রামে এক লোক সুদে টাকা এনে মেয়ে বিয়ে দিয়েছিল। পাত্রকে যৌতুক দিয়েছিল নগদ 2 লাখ টাকা। অনুষ্ঠান আয়োজনে খরচ করেছিল আরও প্রায় 3 লাখ। এখন টাকা পরিশোধের চিন্তায় সে রাতে ঘুমোতে পারছে না। যে সমাজ বিয়ের নামে বাবা মাকে এরকম বিনিদ্র রাখছে, সে সমাজে অবাধ মেলামেশার বিকল্প কি? আলাপ ভার্জিন আয়াতুল্লাহ। শয়তান প্রশ্ন করছেন, বিশ্বের নানা দেশে কুমারিত্ব বা সতীত্ব পরীক্ষার চল আছে। এ পরীক্ষাগুলোর ব্যাপারে কি বলবেন? এগুলো চালু রাখা উচিত কিনা? জিব্রাইল প্রশ্ন করছেন, আমি মূল লিফলেটে ইতিমধ্যে দেখিয়েছি যে এসব পরীক্ষা একেবারেই ভিত্তিহীন। এগুলোর জন্ম হাইমেন বিষয়ক কুসংস্কার থেকে। কুমারিত্ব কোনো পরীক্ষাযোগ্য বিষয় নয়। এ প্রথা নারীর জন্য অত্যন্ত অপমানজনক, পীড়াদায়ক এবং সেক্সুয়াল অ্যাসল্টের মতো ব্যাপার। আমি মনে করি এগুলো ক্রিমিনাল কন্ডাক্টস। ইরানের দিকে তাকান, সেখানে নারীদেরকে বিয়ের আগে কুমারিত্বের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। আয়াতুল্লাহরা ভার্জিনিটি টেস্টের নামে মেয়েদের জনিপদ ঘাটাঘাটি করছে। কোনো মেয়ে এই টেস্টে ফেল করলে তাকে যেতে হচ্ছে অবর্ণনীয় যাতনার মধ্য দিয়ে। ফলে অনেকেই অপারেশনের মাধ্যমে তাদের হাইমেন পুনর্গঠন করান। কাউকে কাউকে অনার কিলিং এর নামে হত্যাও করা হচ্ছে। বলা যায় খুবই চমৎকার ইসলামী সমাজ ব্যবস্থা। বাংলাদেশের বিছানাবীরেরা এ ধরনের সমাজের স্বপ্ন দেখে। বাসর ঘরে সাদা চাদর বিছিয়ে তারা খুব আরাম পায়। ভারতের মূর্খরাও এ কাজে পিছিয়ে নেই। শুনেছি মেয়েরা ওখানে বাসর ঘরে ঢোকার সময় সিরিঞ্জে মুরগির রক্ত নিয়ে ঢোকে। আত্মরক্ষার এক অভিনব কৌশল। কথা হলো, ধর্ষণের ঘটনায় এ ধরনের পরীক্ষা করা যাবে কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধর্ষণের ক্ষেত্রে যদি কোনো প্রকার ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, তাহলে সেটির লক্ষ্য যেন কোনোভাবেই কুমারিত্ব নির্ণয় না হয়। ভায়োলেন্সের আলামত খোঁজাই এ টেস্টের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ক্রিমিনাল কোড এমনভাবে সাজাতে হবে যেন উপযুক্ত পেশাদার ব্যক্তি শুধুমাত্র ধর্ষণের অ্যাক্টস রয়েসের উপাদান খুঁজতেই নারীর শরীরের ফিজিক্যাল এক্সামিনেশন করেন। এক্সামিনেশনের প্রক্রিয়াকেও ঢেলে সাজাতে হবে। যত্রতত্র ও অবমাননাকরভাবে এ এক্সামিনেশন করা যাবে না। সম্প্রতি একটি দেশের হাইকোর্ট এ ব্যাপারে কিছু ফালতু দিক নির্দেশনা দিয়েছে। আদালতটির উদ্দেশ্য মহৎ ছিল, এটি অস্বীকার করছি না। কিন্তু রায়টি পড়ে বিচারকদের আইনি জ্ঞান নিয়ে আমার সন্দেহ জেগেছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, উচ্চ আদালতের নির্দেশনা আইন জগতে প্রেসিডেন্স সৃষ্টি করে এবং
কমন ল বলতে আমরা যা বুঝি তা সৃষ্টিতে উচ্চ আদালতের ভূমিকাই বেশি। সুতরাং কোনো বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা ভেইগ, অস্পষ্ট ও খামখেয়ালিপূর্ণ হলে চলবে না। এসব নির্দেশনার ক্লারিটি থাকতে হবে এবং বর্ণনায় বিশদ হতে হবে। কোনোভাবেই দ্ব্যর্থক ও মনগড়া ইন্টারপ্রিটেশনের সুযোগ রাখা উচিত নয়। আইনের মুখস্থ ধারার চেয়ে লিগ্যাল প্রিন্সিপল ও ডক্ট্রাইনকে অধিকে প্রাধান্য দিতে হবে। আইনি নির্দেশনা যেন বেআইনি না হয়, এটি খেয়াল রাখা দরকার। আদালতের প্রধান কাজ মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষা দেওয়া। ধর্ম, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, বায়াস, বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে উঠে আদালতকে নাগরিকের অধিকার রক্ষা করতে হয়। তবে কুমারিত্ব বা সতীত্ব নির্ণয়ের যে কুসংস্কারাচ্ছন্ন পরীক্ষাগুলো নানা দেশে চালু আছে তা বন্ধে আদালতের চেয়ে মানুষকেই অধিক কার্যকর ভূমিকা পালন করতে হবে। নারীরা যে মানুষের সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং যৌন বিষয়াশয়ে তাদেরও যে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে, এটি সমাজকে স্বীকার করতে হবে। সঙ্গম কোনো অপবিত্র জিনিস নয়, অপবিত্র হল ধর্ষণ। কোনো মেয়ে সঙ্গম করেছে এর অর্থ এই নয় যে সে অপবিত্র হয়ে গেছে বা তার চরিত্রে কালিমা লেগে আছে। চরিত্রের সাথে যৌনতার কোনো সম্পর্ক নেই। ওয়াজকারীদের প্রেসক্রিপশনে নারীর চরিত্র তালাশের অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে। ওয়াজ এক প্রকার পুঁজিবাদী পণ্য। সরল ধর্মপ্রাণ মানুষের কাছে এ পণ্য বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। মানুষ বুঝতে পারছে না তাদের গাছের কাঁঠাল ইবলিশ তাদের মাথায় ভাঙছে এবং একা একা মজা করে খাচ্ছে।